নমস্কার। গত ২ পর্বে আমরা জানছি যে ১ম পর্বে জানছি কি ক্যাপিটালিজম বা পুঁজিবাদী অর্থনীতি। আর ২য় পর্ব জানছি উপনিবেশবাদের পিছনের অর্থনৈতিক কারণ, অর্থাৎ উপনিবেশবাদের পিছনে যে পুঁজিবাদী অর্থনীতি বা ক্যাপিটালিজম ভূমিকা পালন করে সেই বিষয়ে। আজকে জানব ফ্যাসিবাদের উত্থান সম্পর্কে। যে ফ্যাসিবাদের উত্থান কিভাবে হলো এবং এর পিছনে যে উপনিবেশবাদ ও ক্যাপিটালিজম প্রত্যক্ষভাবে ভূমিকা পালন করছে সেই বিষয়টাকে পরিষ্কার করার চেষ্টা করব। প্রথম বিশ্বযুদ্ধ কেন হয়েছিল? প্রথম বিশ্বযুদ্ধের পিছনেও একটা অর্থনৈতিক কারণ ছিল এবং পুঁজিবাদী অর্থনীতি একই সাথে উপনিবেশবাদও ভূমিকা পালন করেছিল। কিভাবে? ১৯১৪ থেকে ১৮ বা ১৯ পর্যন্ত যখন প্রথম বিশ্বযুদ্ধ হয়, ওই সময় সবথেকে বেশি উপনিবেশ ছিল কোন দেশের? ছিল ফ্রান্সের, ছিল যুক্তরাজ্যের ছিল। মূলত এই ২টা দেশেরই সবচেয়ে বেশি উপনিবেশ ছিল। কিন্তু উপনিবেশ ছিল না কাদের? উপনিবেশ ছিল না জার্মানির এবং ইতালি ছিল কিন্তু অল্প, তুরস্কের। তো প্রথম বিশ্বযুদ্ধে প্রথমে যুদ্ধ শুরু করে ফ্রান্স ও যুক্তরাজ্য। কাদের বিরুদ্ধে? জার্মানির বিরুদ্ধে। কেন? জার্মানির যে উপনিবেশ ছিল, মানে দুটো পাঁচটা যে ছোট ছোট দেশ যেগুলো উপনিবেশ ছিল এগুলোকে দখল করে নেওয়ার জন্য। ঠিক আছে? তো প্রথম যখন ফ্রান্স ও যুক্তরাজ্য একসাথে যুদ্ধ করলো, তারপরে আসলো কি ইতালি। ইতালি কেন আসলো? ইতালি যদি কোনোভাবে ওই যে জার্মানির যে উপনিবেশগুলো ছিল এর থেকে যদি কিছু ভাগ পায়, সেই কারণে ইতালি আসলো। এবং একই সাথে পরবর্তীতে আসে আরও কয়েকটা দেশ, আর সবার শেষে আসে কি আমেরিকা। তো এই যুদ্ধের মিত্র শক্তি, যেটাকে বলি অক্ষয় শক্তি আর মিত্র শক্তি যথেষ্ট শক্তিশালী ছিল, যে কারণে তারা জয়লাভ করলো এবং জার্মানি পরাজিত হলো। পরাজিত হওয়ার পর কী হলো? জার্মানির যে ছোটোখাটো যে উপনিবেশগুলো ছিল সেগুলোকে এই মিত্র শক্তিরা নিজেদের মতো ভাগ বাটোয়ারা করে নিল। হ্যাঁ, ভাগ বাটোয়ারা করে নেওয়ার ফলে যেহেতু যুক্তরাজ্য যথেষ্ট শক্তিশালী ছিল, ফ্রান্স যথেষ্ট শক্তিশালী ছিল, কিন্তু সেই তুলনায় ইতালি কিন্তু এতটা শক্তিশালী ছিল না। ফলে ইতালি এই উপনিবেশবাদের বা উপনিবেশগুলো থেকে এই কলোনি, যে জার্মানির যে কলোনিগুলো মিত্রশক্তি পেয়েছিল তা থেকে বঞ্চিত হলো একরকম। এই যে যুদ্ধ হলো, এই যুদ্ধের পরে কী হলো? বেশিরভাগ ক্যাপিটালিস্ট দেশ যেগুলো ছিল সেগুলোর ভিতরে ভাঙন শুরু হলো। ভাঙন কেন? যেহেতু যুদ্ধে প্রচুর পরিমাণে অর্থের যোগান দিতে হয়েছে এবং দেশের অর্থনীতি ভেঙে পড়ছে, ফলে দেশের মানুষ দরিদ্র হয়ে গেছে অনেক দ্রুত আর কি। অর্থাৎ দারিদ্র্যের করাল গ্রাস তাদেরকে গ্রাস করে নিয়েছে। এখন ভাঙন লাগার ফলে কি হলো? এই দেশে ভাঙন লাগার পরে কি হয়? যেসব পুঁজিবাদী অর্থনীতির দেশ, অর্থাৎ ক্যাপিটালিস্ট দেশ যেগুলো ছিল, যেগুলোর উপনিবেশ ছিল না সেগুলো একদম ধ্বংস হয়ে যেতে থাকে এবং যাদের উপনিবেশ ছিল তারা ধীরে ধীরে এটাকে মেক আপ করতে পারে আর কি, কোনোভাবে চালিয়ে যেতে পারে। কিন্তু যেসব দেশের উপনিবেশ ছিল না তারা কী করলো? তাদের যে যে কারখানার যে শ্রমিকরা ছিল এরা নিজেদের ভিতরে ঐক্য বজায় রেখে এরা এই যে কারখানার মালিক বা মিলের মালিকদের বিরুদ্ধে আন্দোলন করলো এবং তাদের থেকে এগুলো দখল করে নিল, তাদেরকে পরাজিত করে। একবার যদি কোনোভাবে দখল করতে পারে তার মানে সে দেশ থেকে ক্যাপিটালিস্টদের সম্পূর্ণরূপে বিতাড়িত। এমনটাই হলো কোথায়? ইতালিতে। তো ইতালিতে যখন শ্রমিক আন্দোলন তীব্র আকার ধারণ করে এবং ক্যাপিটালিস্টদের সাথে জিতে যায়, ক্যাপিটালিস্টরা হেরে যায় এবং তাদের কলকারখানা দখল করে, তখন অন্যান্য যে ক্যাপিটালিস্ট দেশ ছিল তারা ঘাবড়ে যায়, তারা ভয় পায়। তারা চিন্তা করে যে আমাদের দেশেও তো এটা হওয়া স্বাভাবিক ব্যাপার, কেননা আমাদের তো একটা সময় আমাদেরও সেম অবস্থা হবে। তো এর থেকে বাঁচতে গেলে কী করতে হবে? এর থেকে বাঁচতে গেলে হয় হাতে রাখতে হবে, না হয় তাদের পরাজিত করতে হবে। পরাজিত করে তাদের এখানে রাখা যাবে না। ঠিক আছে? মূলত এই লক্ষ্যে ক্যাপিটালিস্ট দেশের যে বড় বড় মাথা যারা এর জন্য পরিত্রাণ খোঁজার জন্য চেষ্টা করতে থাকলো। এই সময় খোঁজ পেল কার? বেনিতো মুসোলিনি। আচ্ছা, মুসোলিনি কে ছিলেন তার একটু সংক্ষেপে পরিচয় দেওয়া দরকার। এই মুসোলিনি ছিল ইতালির যে শ্রমিক দল ছিল এই শ্রমিক দলের নেতা। ঠিক আছে? কিন্তু যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় তখন তিনি শ্রমিকদেরকে মানে দূরে রেখে তিনি যুদ্ধে যোগদান করে।
যার ফলে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে এই মুসোলিনিকে কী করে, তাদের দল থেকে তাড়িয়ে দেয় বা তাদের নেতার পদ থেকে বহিষ্কার করে। তার ফলে মুসোলিনি একা হয়ে যায়। কিন্তু মুসোলিনির ছিল অগাধ বুদ্ধি এবং অর্থনৈতিক ধারণা, একই সাথে কূটনৈতিক ধারণা ছিল প্রচুর পরিমাণে। তো কীভাবে শ্রমিকদের হ্যান্ডেল করতে হয় এই বিষয়টা সে খুব ভালো জানতো। তো যখন অন্যান্য ক্যাপিটালিস্ট দেশগুলো মুসোলিনির সম্পর্কে জানতে পারলো, তখন তারা মুসোলিনির সহযোগিতা নিল। মুসোলিনির কাজ হলো শ্রমিকদের কী করা, জব্দ করা। শ্রমিকরা যাতে আন্দোলন না করতে পারে এই বিষয়টাকে মুসোলিনির খেয়াল রাখতে হবে, বা যেভাবে হোক এটাকে মেনটেন করতে হবে। তো এই লক্ষ্যে তৈরি হলো কি ফ্যাসিস্ট দল। দলের নাম কি ফ্যাসিস্ট দল। এবং এই ফ্যাসিস্ট দলের পিছনে অর্থ ব্যয় করে অন্যান্য যে ক্যাপিটালিস্ট দেশগুলো আছে তারাই, ঠিক আছে। তো এর মাধ্যমে কি হলো, মুসোলিনি একটা শক্ত অবস্থানে যেতে পারলো, যার মাধ্যমে তারা শ্রমিকদেরকে প্রতিহত করতে পারবে। যেহেতু ধনীরা এই যে ফ্যাসিস্ট দলকে সহযোগিতা করতে লাগলো, ফলে খুব দ্রুতই ফ্যাসিস্ট দল শক্তিশালী হয়ে উঠল। অন্যদিকে যে শ্রমিক দল ছিল এদের ভিতরে একটু সমস্যা ছিল। কী সমস্যা, এদের ভিতরে দুইটা দল ছিল, একটা সাধারণ শ্রমিক দল আর একটা সোশ্যালিস্ট দল, ঠিক আছে। তারাও শ্রমিক, এরাও শ্রমিক, কিন্তু তাদের মতের কিছুটা পার্থক্য থাকে। এখন তারা এই ফ্যাসিস্ট দল সম্পর্কে খুব একটা মানে অনুমান করতে পারে নাই আগে থেকে আর কি, ভবিষ্যৎ বুঝতে পারে নাই, যে কারণে তারা ছোটোখাটো জিনিস নিয়ে নিজেদের ভিতরে ঝামেলা করত। এবং এক পর্যায়ে গিয়ে এই দুইটা দল বিচ্ছিন্ন হয়ে গেল এবং এদের শক্তি ধীরে ধীরে হ্রাস পেতে থাকলো। যখন এই অবস্থা হলো তখন মুসোলিনি ভাবলো এটাই শ্রেষ্ঠ সময়। এবং এই সময় গিয়ে মুসোলিনি কী করলো, এই শ্রমিকদেরকে পরাজিত করলো এবং শ্রমিকদেরকে বন্দি করলো, কাউকে মেরে ফেলে দিল, শ্রমিকদের যারা নেতা ছিল কাউকে জেলে পুরে রাখলো, কাউকে গ্রামে পাঠিয়ে দিল। এর মাধ্যমে তারা কী করলো, শ্রমিক দলকে পরাজিত করে আবার পুনরায় ক্যাপিটালিস্টদের প্রতিষ্ঠা করলো। এরপরে মুসোলিনি এই যে ফ্যাসিস্ট দলের নেতাদের নিয়ে কি তৈরি করলো, একটা সংগঠন তৈরি করলো যার নাম হলো ফ্যাস্টিগ্রান্ড কাউন্সিল। এখন এরপরেও আরেকটা বিষয় থেকে যায় বা আরেকটা সম্ভাবনা থেকে যায়, যে গ্রাম অঞ্চলে যে শ্রমিক বা কৃষক যারা আছে তারা যদি কোনোভাবে মাথাছাড়া দিয়ে ওঠে তখন কি করবে। তো এই লক্ষ্যে প্রতিটা গ্রামে গ্রামে যে জমিদাররা ছিল তাদের আওতায় একটি করে দল তৈরি করলো, যে দলের নাম হলো কর্পোরেশন, বা দল বলা চলে না, একটা সংগঠন আর কি। এখন এই সংগঠনের ভিতর কী করলো, মুসোলিনির নিজের যে ফ্যাসিস্ট নেতা আছে বা সহকারী আছে যে লোকজন, এই ফ্যাসিস্টদের ঢুকিয়ে দিল, যাতে তারা কোনোভাবে মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে। মাথা ছাড়া দিয়ে উঠলে তার আগে থেকে যেন এরা পদক্ষেপ নিতে পারে, যেহেতু যে ফ্যাসিস্টরা ওর ভিতরেই অবস্থান করতেছে, তার মানে কখন ওরা কী করবে এ সম্পর্কে তারা সম্পূর্ণরূপে অবগত থাকবে, যাতে পরবর্তীতে কোনো মানে ক্যাপিটালিস্টদের জন্য ক্ষতিকর এমন কোনো ঘটনা না ঘটে, সেই দিক থেকে তারা নিজেদেরকে মুক্ত রাখার জন্য যথাসম্ভব চেষ্টা করতে লাগলো। তো এভাবেই ফ্যাসিস্ট বা ফ্যাসিজম উদ্ভূত হলো। আজ এই পর্যন্ত, আশা করি একটু হলেও ধারণা পাওয়া গেছে এবং অল্প করে হলেও বুঝতে পারছেন। তো পরবর্তী ভিডিওতে আমরা জানবো যে এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলো, এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পিছনে আসলে কী কী ভূমিকা পালন করছিল, যে ক্যাপিটালিজম, উপনিবেশবাদ, ফ্যাসিজম সব কিছু মিলিয়েই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমি রচনা করেছিল, সেই বিষয়ে আমরা পরবর্তী ভিডিওতে জানব। ধন্যবাদ।